নমস্কার, পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আকাশে বাতাসে যুদ্ধের গন্ধ, আর মনে হচ্ছে যে ভারত হয়তো খুব শীঘ্রই প্রত্যাঘাতের পথে হাঁটবে। কারণটা খুব পরিষ্কার, কারণ আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে বা স্বরাষ্ট্র সচিব যখন নোটিফিকেশান জারি করেছে যে গোটা দেশ জুড়ে 244টি জায়গায় মক ড্রিল করা হবে, তখন থেকেই সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় যেভাবে জঙ্গি হামলায় 26 জন মানুষের প্রাণ গেছে, তার মধ্যে 25 জন পর্যটক আর একজন স্থানীয় কাশ্মীরি। তারপরেই পাল্টা ভারতের কূটনৈতিক স্ট্রাইক আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে। আমরা দেখেছি কিভাবে ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়েছে, আকাশপথ বন্ধ হয়েছে। ইভেন গতকাল গভীর রাত্রে বা আজ সকালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকেও পাকিস্তানকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। ফলে একটা জিনিস পরিষ্কার যে ভারত যে মুতোর জবাব দেবে, যেটা বারবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন, বা জনসাধারণের কাছে যে বক্তব্য তিনি বলছিলেন যে জঙ্গিদের একটি জঙ্গিকেও ছাড়া হবে না, চিহ্নিত করে খুঁজে বার করে মারা হবে, এবং যারা তাদের আশ্রয় দিচ্ছে তাদেরকেও ছাড়া হবে না। হয়তো সেটা তারই ইঙ্গিত। জলে, স্থলে, অন্তরিক্ষে ভারতের সেনারা যেভাবে মহড়া করছে, যে কোনো সময় হয়তো সেই প্রত্যাঘাত হয়তো আসবে। এবং আজ এই মকড্রিলের প্রসঙ্গ আসতেই হয়তো 71-এর সেই স্মৃতি, অর্থাৎ সেই 54 বছর আগে যখন পূর্ব পাকিস্তানে ভারত পাকিস্তানের এই যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু সেই মকড্রিলের সাক্ষী হয়েছিল এই পশ্চিমবঙ্গ। এবং কিভাবে ওই সময় সেই এয়ার রেড সাইরেন বেজেছিল, ক্রাশ ব্ল্যাকআউট হয়েছিল। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পরিকল্পনা রাখা হয় এই মক ড্রিলের মাধ্যমে, তারই ড্রিল হয়তো আগামীকাল আমরা দেখতে পাবো গোটা দেশ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গে প্রায় 17টি জায়গা, অর্থাৎ প্রায় 23টা জেলায় 30-এর ওপরে জায়গায় হয়তো এই মক ড্রিল হবে। এবং এই মক ড্রিল কেন হয়, কি কারণ, তারও ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব, কারণ আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। তবে তার আগে আমি আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা আজ অতিথি রয়েছেন তাদেরকে। আমার একদম ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত। প্রীতম, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স অ্যানালিস্ট RK শ্রীবাস্তব সাহেব, আপনাকেও স্বাগত। আমার বাদিকে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক দেবব্রত রায়, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন এক্স লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সরকার, কৌশিকবাবু আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অনলাইনে কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, কেতন আপনাকেও স্বাগত। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে এই পেহেলগাঁও জঙ্গি হামলার আগে হঠাৎ করেই যে বিষয়টা বিতর্ক তৈরি করেছে আর কিছুই না, যে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি, তিনি আজকে একটা বক্তব্য রেখেছেন একটা জনসভায়, যেখানে সংবিধান বাঁচাও সম্মেলন ছিল। তিনি যেখানে বলেছেন যে 22 তারিখের আগে, অর্থাৎ ঠিক 3 দিন আগে মোদির কাশ্মীরে কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা বাতিল করেছিলেন, কারণ সেখানে ইন্টেলিজেন্স সূত্রে যে খবর ছিল মোদির কাছে, যে তিনি জানতেন যে সেখানে এই ধরনের জঙ্গি হামলা হতে পারে। সেখানেই প্রশ্ন তুলছেন মল্লিকার্জুন খাড়গে যে এই ইন্টেল থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী কেন এতগুলো পর্যটকের নিরাপত্তা দিতে পারলো না। এই মুহূর্তে একটা বড় প্রশ্ন বা বড় বিতর্ক এটাও সামনে এসে। আমরা এটাও আলোচনা করব যে যখন আগামীকাল গোটা দেশ জুড়ে এই মক ড্রিল হবে, পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার জায়গায় ভারত পৌঁছে গিয়েছে, তার মধ্যেই এরকম একটা বিতর্ক, যেটা রাজনীতির সামনে আবার চলে আসছে এই হত্যাকাণ্ডকে ঘিরে, আমরা সেটা নিয়েও আলোচনা করব। তবে শুরুতেই কেন এই মক ড্রিল, কী প্রস্তুতি, এই সমস্ত কিছু নিয়ে জানবো। প্রথম প্রশ্ন রাখবো লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সরকারের কাছে। কৌশিকবাবু, যদি একটু ব্যাখ্যা করেন, কারণ 65 ওয়ারে ভারত পাকিস্তান যুদ্ধেও একটা মক ড্রিল হয়েছিল, সেটাও আমরা জানি। তারপরে 71-এ, অর্থাৎ 54 বছর আগে যখন ইন্দো পাক ওয়ার হয়, সেখানেও এই পশ্চিমবঙ্গের বুকে, যেহেতু পূর্ব বাংলাদেশ তখন স্বাধীন দেশ হিসাবে উঠে এসেছিল এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে সেই দেশকে স্বাধীন করেছিল, সেখানেও একটা অভিজ্ঞতা
রয়েছে আমাদের, এবং সেই সময়ও একটা মক ড্রিল হয়েছিল, ক্র্যাশ ব্ল্যাকআউট হয়েছিল, সাইরেন বেজেছিল, তখনকার সেই স্মৃতি। আর আজকে 2025-এ দাঁড়িয়ে যখন এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সত্যি এই মক ড্রিলের আসল কারণগুলো কি? মানুষকে সচেতন করা, মানুষের নিরাপত্তা সুরক্ষিত করা, না উল্টে পাকিস্তানের কাছেও একটা বার্তা দেওয়া ভারত পুরোপুরি তৈরি? কৌশিকবাবু। মানে 54 বছর কেটে গেল, 54 বছর পরে এই এত বড় একটা মক ড্রিল হতে চলেছে। এখন এটাতে কয়েকটা মেসেজ কিন্তু পাকিস্তানের কাছে যাবে, যেমন আমরা কিন্তু রেডি সব দিক দিয়ে, এবং আমরা খুব সিরিয়াস অ্যাবাউট ওয়ারফেয়ার অ্যাট দিস মোমেন্ট। সেটা ইকোনমিক ওয়ারফেয়ার হতে পারে, ক্লাইমেটিক ওয়ারফেয়ার হতে পারে, এমনি আপনার মিলিটারি ওয়ারফেয়ারও হতে পারে। তো ওয়ারফেয়ারে আমরা রেডি, আমরা প্রস্তুত, এটা একটা ইনফরমেশন। 71-এ যখন ছিল তখন আমরাও ছোট ছিলাম সেই সময়, কিন্তু আমাদের এইটুকু মনে আছে যে ব্ল্যাকআউট হতো, ব্ল্যাকআউট বলে অ্যানাউন্স হতো, রেডিওতে অ্যানাউন্স হতো, এমনকি সাইরেন বাজতো, রাস্তায় ভলেন্টিয়াররা নেমে পড়তো, তারা দেখতো কোথাও থেকে ফাঁক ফোকর দিয়ে কোনো লাইট আসছে কিনা। আমাদের বাড়িতে যত কাঁচের জানলা আছে সেগুলো ঢেকে দেওয়া হতো নিউজ পেপার দিয়ে বা কার্বন পেপার দিয়ে, যাতে কোনো রকম লাইট যাতে বাইরে না যেতে পারে, এবং সব লাইট অফ করে দেওয়া হতো, এবং লোক ক্যান্ডেল বা ল্যান্টার্ন এগুলো রিসর্ট করতো। তো এই জিনিসটা হতো, এবং এই জিনিসটা মানুষকে একদম একরকম মানে প্রিপারেশন ফর ওয়ার হয়ে গেছিল। কিন্তু সেই সময় কি ছিল, ইস্ট পাকিস্তান আপনার একদম সাইডে, যেটা পরে বাংলাদেশ হলো, ইস্ট পাকিস্তান থেকে এয়ার রেড ক্যালকাটায় ঢুকে পড়তো, বেঙ্গলে ঢুকে পড়তো। তো এই এয়ার রেড গুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সেই সময় করতে হয়েছে। এবং এইটা মক ড্রিলটা আমি যেটা মনে করি, শুধু একদিন করলে হবে না, এই মক ড্রিলটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটাকে ফলো করে এগিয়ে যেতে হবে, এবং এটা একটা সিলেবাসের মধ্যে থাকা খুব দরকার, যে মক ড্রিল বা এরকম ব্ল্যাকআউট বা এগুলো যাতে হয়। এবং কিছু জায়গায় কি হয়, মক ড্রিলের সাথে বাঙ্কারও আছে, যে মক ড্রিলে সাইরেন বাজলে কখন বাঙ্কারে ঢুকতে হয়, যেটা আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারের সময়ও দেখলাম, যে তারা যেই সাইরেন বাজছে সব বাঙ্কারে ঢুকে যেত। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে, এবং মক ড্রিলটা সেইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। বেশ বেশ, আমি শ্রীবাস্তব সাহেবকে জানতে পারি। শ্রীবাস্তব সাহেব, আপনারও এই অভিজ্ঞতা নিশ্চয়ই আছে 71 ওয়ারের, সেই সময় কীভাবে মক ড্রিল হয়েছিল। কিন্তু আমরা যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোদি একের পর এক বিভিন্ন সেনা প্রধানদের সঙ্গে বৈঠক করছেন, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করছেন, এবং আর্মিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে কিভাবে এই যুদ্ধের রণকৌশল তৈরি করা হবে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা প্রস্তুতি, যেখানে মক ড্রিল করে একটা আগেই সতর্কতা জায়গা তৈরি করা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে সেই সতর্কতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং যেখানে ডিএম, জেলা শাসক এবং বিভিন্ন আধিকারিক যারা সুরক্ষা কর্মী হিসাবে কাজ করেন বা এনডিআরএফ যারা কাজ করেন, তাদেরকে দিয়ে এই মক ড্রিল করানো হচ্ছে। এবং এই মক ড্রিলের মাধ্যমে কতটা সুরক্ষিত করা সম্ভব, কতটা সচেতন করা সম্ভব, এবং এটার মধ্যে স্ট্র্যাটেজি কী, যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আমারও অভিজ্ঞতা আছে 1971, কারণ কৌশিক তো কথা বললেন, কত সুন্দরভাবে উনি বললেন যে কী করে সব জিনিস কালো করে দেওয়া হতো। 1971-এ এত পপুলেশন ছিল না, হাওড়া ময়দান বা হাওড়া যতগুলো স্টেশন ছিল এসব ছিল, ওখানে আমরা এডি গানস মনে আছে, আর যখন এইগুলো বেরোতো ওখান থেকে পাকিস্তানি জেটগুলো আসতো তখন ওরা ফায়ারিং করতো, নো ডাউট অ্যাবাউট ইট। আর একটা বম ব্যারাকপুরে পড়েছিল, রাইট, ওটা আনএক্সপ্লোডেড বম ছিল, কিন্তু ওরা পড়েছিল, ভুলে ওরা অন্য জায়গা ফেলে চলে গেছিল, ওটা ব্যারাকপুর এতে পড়েনি, নাম্বার 1। নাম্বার 2, এর মধ্যে এটা তো কিন্তু এর মধ্যে আর্মি ইনভলভ নয় এই মুহূর্তে, এটা টোটালি আন্ডার দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আর্মি তো আপনার সীমান্তে গিয়ে ওখানে লড়াই যুদ্ধ করছে, এই পেছন এরিয়া যেটা আছে সিভিল ডিফেন্সের লোকরা, সিভিল ডিফেন্স অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন টোটালি স্টেট গভর্নমেন্ট, প্রত্যেকটা রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট। নাও আপনি তো খুব ভালোভাবে বলে দিলেন 17টা জায়গা, ক্যাটেগরি 1, ক্যাটেগরি 3 আমাদের আছে। তার মানে প্রত্যেকজন লোককে আপনার টেলিভিশনের মাধ্যমে আমরা বলতে চাইছি, তো প্লিজ চেক কি আপনার ডিস্ট্রিক্টে ওটা আছে কিনা। ওটা একটা লিস্ট বেরিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। পশ্চিমবঙ্গের 23টা জেলা 31টি জায়গায় মক ড্রিল হবে, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, সবকটি জায়গায়। হ্যাঁ, কত সুন্দরভাবে আপনি বলে দিলেন যে এত 17টা ডিস্ট্রিক্ট আছে, পুরো আমাদের যদি 780টা ডিস্ট্রিক্ট আছে পুরো রাষ্ট্রে, ওর মধ্যে শুধু 244 ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়েছে, ওর মধ্যে 17টা আমাদের পশ্চিমবঙ্গে এটা আছে।
তো এটা প্রথম বলে দিলাম আর্মি নয়, এটা মহড়াটা আলাদা জিনিস হচ্ছে। এটা কিন্তু একটা ইন্ডিকেটর আছে। আপনি যে আগে বললেন কি এতগুলো প্রসিজার আপনার আমাদের গভর্নমেন্ট করছে, এই প্রসিজার একটা ডেমোক্রেটিক প্রসেসে আপনাকে এরকম যেতে হবে। কিছুদিন একদিন না আগের দিন আপনি দেখবেন একটা আমাদের লিডার অপোজিশন রাহুল গান্ধীও গিয়ে প্রাইম মিনিস্টারকে কল অন করেছেন। তো দিস ইজ এ ভেরি গুড সাইন। আমাদের প্রত্যেকজন লোক বলেছে কি ভাই আমরা তোমার সঙ্গে আছি, দ্যাট ইজ পয়েন্ট 2। আর অন্যদিকে একটা আছে যেখানে ললেসের কোনো গভর্নমেন্ট নেই, সব নিজে নিজে একটা স্টেটমেন্ট দিয়ে আছে, আর ওরা কী করবে কেউ জানে না। আর্মি আলাদা দিকে আছে, পলিটিক্যাল পার্টি আলাদা দিকেও, পলিটিক্যাল পার্টির মধ্যেও ডিভিশন আছে, ওরা কোথায় কি করবে আমরা জানি না। না এটা যে মহড়াগুলো হয়, এটা আগে বললাম নিজে জেনে নেবেন কোথায় আছে, টাইমিংটা জেনে বুঝে এরা অ্যানাউন্স করেনি বিকজ আমার মনে হয় কি ওরা দেখছে আপনাকে এটা ব্ল্যাক আউট করছে। ব্ল্যাক আউট এরা কোনো মানে হয় না এই যুগে, এখন 2025-এ ব্ল্যাক আউটের কোনো মানে হয় না। বিকজ যতগুলো জেনারেশন অফ এয়ারক্রাফট বা আপনার যে স্ট্র্যাটেজিক মিসাইলগুলো যেটা ফায়ারিং হবে, যার মধ্যে ওই ফায়ারিংগুলো যেটা হবে ওটা পুরো ফুললি অটোমেটেড, একবার ডাটা ফিড হলো তারপরে ওরা চলে যাবে, রাইট? তো এই যে জিনিসগুলো আছে কত রেঞ্জে যাবে কি হবে, এই যে মিসাইলগুলো আসবে এটা ডিপেন্ড করবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্রাহ্মোস যেটা আছে, ওই ব্রাহ্মোস কত এফেক্টিভ আছে, ইগলা নিয়েছি অত কত এফেক্টিভ আছে, আমাদের রাডার্সগুলো কত এফেক্টিভ আছে, ওরা কোথায় ডিটেক্ট করতে পারছে ইন ফ্লাইট, রাইট? যখন আমাদের সীমানা ঢুকছে, সীমানা পেরিয়ে কোথায় যাচ্ছে, কত লেয়ারে ওদেরকে আমরা অ্যাটাক করতে পারছি, তারপরেই আমরা বুঝতে পারবো। আর এই মিসাইলদের যেটা আছে ওদের টার্গেট কিন্তু সিভিলিয়ান এরিয়া নয়। তার মানে কলকাতায় আপনার কোনো একটা সিভিল এরিয়া আপনি যদি ভাবেন না, হয়তো কোনো একটা জিনিস হতে পারে যেটা আমি বলবো না কেন, যে আমাদের যে বাংলাদেশ আছে যাকে আমরা মুক্তি দিয়েছিলাম ওর মধ্যে কেউটে সাপ বসে আছে, আমি কিছু বলবো ওরা ফট করে পাকিস্তানকে বলে দেবে, ওদের টার্গেট প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য আমরা কিন্তু কোনো স্পেসিফিক জিনিস তো আজকে আপনাকে আমি বলবো না। দ্যাট ইজ পয়েন্ট 3। পয়েন্ট 4, এর মধ্যে তিনটে স্টেট আছে, তিনটে লোক, একটা স্টেট গভর্নমেন্ট আছে যেটা এটা কন্ডাক্ট করবে, রাইট? ওর মধ্যে কি আছে, ওরা আজকে পুরো লোককে ডেকে নিয়েছে। অলরেডি আমাদের যে পশ্চিমবঙ্গে আপনার কোস্টাল এরিয়া অ্যান্ড নাদার্ন এরিয়া যেখানে আপনার ডিজাস্টার হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, ওরা ফুলি প্রিপেয়ার্ড টু ট্যাকল দ্য ন্যাচারাল ডিজাস্টার। ওই টিমের মধ্যে এনডিআরএফ ছিল, এখন ওরা কি করবে, ওরা এনএসজি যেটা হাব আছে ওটা ডাকবে। তারপর সিকিউরিটি কম্পোনেন্ট মধ্যে তিনটে সার্ভিস, এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মিকে ডাকবে, ওর একটা যেটা সাব এরিয়া বলি ওরা। তারপর ওরা ইন্টেলিজেন্স লোককে ডাকবে, আইবি, র, এসবকে, কাস্টম, এভরিবডি, এই চিফ সেক্রেটারি ডাকবেন। ওদের সঙ্গে বসে ওরা ভিপি এটা আমরা বলি ভালনারেবল এরিয়া অ্যান্ড ভালনারেবল পোস্ট, তার মানে কোনো একটা ফ্যাক্টরি আছে যেটা বহুত ইম্পর্টেন্ট আমাদের যুদ্ধের জন্যে, আমাদের দেশের জন্যে, ওটাকে কি করে গার্ড করা হবে, কি রিসোর্সেস আছে, কি অ্যালার্ম সিস্টেম হবে, এটা ওরা ভিপি ওটা টপ সিক্রেট আছে, আমিও বলতে পারবো না, আমি বলবো না, আমার মুখ থেকে বেরোবো না। তবে এটা কি বলতে পারেন শ্রীবাস্তব সাহেব যে খুব শীঘ্রই যে ভারত যে একটা প্রত্যাঘাত করতে পারে এবং সেটা সারপ্রাইজিং মোডেই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই? দেখুন, ইসরায়েল এরকমই করেছিল। ইসরায়েল একটা মহড়া করে ঠাক করে ঢুকে গিয়েছিল ইজিপ্টের মধ্যে। তো এই মহড়া করেই আমরা ওখানে ঢুকবো, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আমাকে অনেকগুলো লোক ফোন করেছে জানেন, এই গতকাল থেকে অনেকগুলো লোক আমাকে 100 থেকে বেশি লোক আমাকে ফোন করলো, 2-3টে সওয়াল জিজ্ঞেস করলো যেটা আপনার প্রশ্নটা আছে। প্রথম প্রশ্নটা হলো যুদ্ধ হবে তো? আমার আনসার ইজ ইয়েস, যুদ্ধ হবে। কবে হবে, টাইম কি করে হবে, কোথায় হবে, এটা ডিসাইডেড বাই আমাদের প্ল্যানার যেটা দিল্লিতে আছে, ওরা টপ সিক্রেট, ওরা জানতে পারবে, নাম্বার 1। না ওরা কি বলছে জানেন, ওদের ভাবনাটা যেটা আছে, ওদের আবেগ যেটা আছে, ওটা দেখে আমার খুব আনন্দ হয়েছে। আমাদের নেতাজি সুভাষ বোসের অনুগামী আমরা। এই যে রাস্তায় যে ছেলে মেয়েগুলো যে আমাকে ফোন করলো, আর আপনাদের কাছে যেটা ফোন এসছে কি মহড়া কি করে হবে, কি করতে হবে, এই যে আবেগ, আর কতজন লোক ওর মধ্যে বললেন কি আমি আপনাদের আর্মির কাছে যেতে চাই, আমরা যুদ্ধ করতে চাই। আমি বলি তোরা বাচ্চা আছিস, পড়ুয়া আছিস, তোরা সায়েন্টিস্ট, অল অ্যাবাউট নেশন, ইয়েস, অ্যান্ড ইমোশনস। অ্যান্ড এই আমাদের মাটি যেটা বঙ্গমাটি এটা আছে, আপনি জানেন এটা ক্রান্তিকারীর ঘাঁটি। এখানে আমাদের জানেন ওইটা হচ্ছিল না, একবার বিদায় দে মা ঘুরে আসেই তো ইয়াং, যিনি আমার বলিদানী ছিলেন আমাদের, রাইট? ইয়াং ছেলেগুলো, ওরকম ছেলে মেয়েদের যে আছে দেশের জন্য ওরা করতে চায়, এটা অদ্ভুত জিনিস আমি এক্সপেরিয়েন্স করছি লাস্ট 24 আওয়ার্সে, রাইট? মানে গোটা দেশে একটা মন্ত্রে গোটা দেশকে আবদ্ধ করে ফেলেছেন মোদি, নিয়ে কোনো না, মোদিজি আমি কথা বলবো না, কিন্তু দেশের জন্য সবাই করতে চায়। আমাদের পশ্চিমবঙ্গে আমি বলছি কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে যে প্ল্যানিং এবং যা এক্সিকিউশন, সেটা বোঝা যাচ্ছে ধীরে ধীরে গোটা
মানে দেশের জনগণকে এই Yes, যুদ্ধের energize করে দিয়েছে। আবহের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এর মধ্যেই রাজনীতিতে কিন্তু আমরা দূরে থাকতে পারছি না, কারণ আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে যে বক্তব্য রেখেছেন তা নিয়ে কিন্তু আবার একটা বিতর্ক তৈরি হয়েছে। কারণ পেহেলগাঁওয়ের 22শে এপ্রিল এই জঙ্গি হামলার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের একটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রোগ্রাম বাতিল হয়, কারণ তার কাছে ইন্টেলিজেন্স সূত্রে যে খবর ছিল যেখানে এই ধরনের জঙ্গি আক্রমণ ঘটতে পারে। এখন সেই প্রশ্নই তিনি আজকে তুলে দিয়েছেন যে সত্যি যদি তিনি জানতেন, তার কাছে যেই এই ইন্টেলিজেন্স সূত্রের খবর ছিল, তাহলে কেন পর্যটকদের নিরাপত্তা দিতে পারলেন না। কি বলেছেন মল্লিকার্জুন খাড়গে, একবার শুনবো। 26 बेगुनाह लोग मारे गए और सरकार ने ये माना कि इंटेलिजेंस फेल्यूर है। हमले के 3 दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसी लिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसल किया था। अपने इंटेलिजेंस लोगों को, सिक्योरिटी को, वहां के पुलिस को, वहां के बॉर्डर फोर्स को आपने क्यों नहीं इत्तला दिया और क्यों ये सुरक्षित लोगों का सुरक्षितपन क्यों नहीं किया? আমরা শুনছিলাম মল্লিকার্জুন খাড়গের বক্তব্য। আমি এই প্রশ্ন নিয়ে আমি যাব কেতনের কাছে। কেতন, গোটা দেশ যখন এখন এক সূত্রে একটি জায়গায় এসে পৌঁছেছে যে হ্যাঁ, পাকিস্তানকে যোগ্য জবাব দেবে ভারত, এবং কেন্দ্রীয় সরকারের ডাকা বা প্রধানমন্ত্রীর ডাকা উচ্চ পর্যায়ের বৈঠকে, সর্বদল বৈঠকে সব দলই পাশে থাকার বার্তা দিয়েছেন, এবং আগামীকাল যখন গোটা দেশ জুড়ে এই মকড্রিলের ঘটনা ঘটবে, তার আগে মল্লিকার্জুন খাড়গে এই বিতর্কিত রাজনৈতিক মন্তব্য কোথাও কি কোনো অন্য কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, যাতে একই কথা যে মোদি একটা এমন স্তরে দেশকে নিয়ে যাচ্ছেন, সাধারণ জনগণও হয়তো এখন ভাবছেন যে হ্যাঁ, ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেবে। এই বিতর্কিত মন্তব্য এই সময় না করলেও কি হতো না? কারণ ইন্টেলিজেন্স নিয়ে তো আমরা বারবার প্রশ্ন তুলেছি, শুধু আমরা নয়, অনেক বিশেষজ্ঞ, প্রতিরক্ষা বিশেষজ্ঞও তুলেছে, আর্মির লোকরাও তুলেছে, কিন্তু আজকে দাঁড়িয়ে এই বিতর্ক কেন? কেতন, না না, এটা নিয়ে আপনারা এটা শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা নিয়ে আপনার এই বিতর্ক শব্দটার সাথে কেন বলছেন বা কিসের বিতর্কটা বুঝতে পারছি না। এটা তো একটা ধরুন একটা সিটিজেন, যে কনসার্ন একজন সিটিজেন, যার দেশের প্রতি চিন্তা আছে, দেশের মানুষের চিন্তা আছে, সে চিন্তাটা উনি ব্যক্ত করেছেন। আমাদের উই আর কনসার্নড অ্যাবাউট দি নেশন, উই আর কনসার্নড অ্যাবাউট দি সিকিউরিটি, উই আর কনসার্নড অ্যাবাউট দি সিটিজেন, আওয়ার সিটিজেন সিকিউরিটি। এই জন্যই আমরা প্রশ্নটা করছি। এই প্রশ্ন করার সাথে আর দেশের সাথে আমাদের যে দেশের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা, দেশের প্রতি যে আমাদের আবেগ, দেশের সুরক্ষার প্রতি আমাদের যে দায়িত্ব, সেটার সাথে কোনো আপনারা গুলিয়ে ফেলেছেন কেন? সরকারকে প্রশ্ন করা, প্রশাসনকে প্রশ্ন করা, এটা একটা দায়িত্ববান একটা দায়িত্ব। কিন্তু এছাড়া এই যে আপনি যে কথাটা বললেন, আপনি আপনার কথা ধরেই বলছি যে প্রধানমন্ত্রী একটি এই ঘটনাটি দুর্ভাগ্যজনক, খুব একটা জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পর প্রধানমন্ত্রী একটা সর্বদলীয় বৈঠক ডাকলেন। ঠিক ডাকলেন, এখানে সবাই যাদেরকে ডাকলেন সবাই গেল, খুব ভালো। কিন্তু আমরা যেটা দেখলাম যে ওখানে তো প্রধানমন্ত্রী ছিলেন না। আজকের দিনে বলুন বা যে কোনো সময় দেশের মুখিয়া, আমাদের হেড অফ দ্য স্টেট কে আছেন? প্রধানমন্ত্রী আছেন, ঠিক আছে? উনি ডাকলেন, অথচ উনিই ছিলেন না। উনি কোথায় ছিলেন? বিহারের একটা নির্বাচনী সভায় ছিলেন। এবার এটা নিয়ে আমরা এটা নিয়ে কি প্রশ্ন করা যায় না যে দেশের জন্য যখন এই যে আমাদের সেনাকর্তা সাহেব যে বলছিলেন, কথাটা শুনে আমাদেরও মানে গায়ে কাটা দিচ্ছিল যে সত্যি তো একবার বিদায় দেমা ফিরে আসি, যে কথাটা, এই যে আবেগটা, এই যে ভাবনাটা দেশের প্রতি, এটা তো যুগ যুগান্তর ধরে হয়তো এটা আমাদের দেশের মাটিতে রয়েছে, এটা আমাদের দেশের মানে বাতাসে রয়েছে, ঠিক আছে? এটা কোনো নেতার জন্য নয়, কিন্তু সেই আবেগটা কতটা দেশের জন্য কতটা আমাদের চিন্তা, আর রাজনীতি বা নির্বাচনের কতটা চিন্তা দেশের প্রধান, উনি তো বিজেপির শুধু নেতা নয়, উনি দেশের প্রধানমন্ত্রী, তিনি ওই মিটিংটা ছিলেন না। এবার এই যে ইন্টেলিজেন্স, আচ্ছা এবার ওই মিটিংয়েরই কথা আমি বলছি, সেখানে অমিত শাহজি তো স্বীকার করেছেন সবার সামনে যে না, এখানে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল 100 বার, এখানে কোনো অসুবিধা নেই। দেখুন, আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা যা অ্যাকশন নেবে সরকার, তার
পূর্ণ সমর্থন করছে। এটা আমাদের ওই মিটিংয়েও খাড়গেজি বলে এসছেন, রাহুলজি বলে এসছেন, আর প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের কংগ্রেসের সমস্ত নেতা, ইভেন মোটামুটি যে কোনো পার্টির নেতাই বলিনি, সবাই একই সুরে কথা বলছে, যেটা হচ্ছে সরকারের যে কোনো পদক্ষেপে আমরা পাশে দাঁড়াবো। ব্যাপারটা হচ্ছে যে এই যে সময়, যখন কঠিন একটা সময় হয়, যখন কোনো এরকম একটা ব্যাপার হয়, সেক্ষেত্রে আমাদের দেশের একটা খুব সুন্দর একটা রয়েছে আমাদের একটা ট্র্যাডিশন, যে এই সময় আমরা পক্ষ বিপক্ষ এই দল ওই দল থাকি না, আমরা পুরো পার্লামেন্টে যতজনের, কিন্তু তা সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে কেতন, যে এখন এই মুহূর্তে খাড়গেজির এই বক্তব্য কোথাও কিন্তু একটা বিতর্ক অবশ্যই হচ্ছে, কারণ ইন্টেলিজেন্স নিয়ে তিনি যখন প্রশ্ন তুলছেন, এই ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন আমরাও তুলেছি, গোটা দেশ তুলেছে, কিন্তু তা সত্ত্বেও এই পরিস্থিতিতে সবাই একটা কথাই বলছে যে অবভিয়াসলি ফেলিওর ইজ ফেলিওর, কিন্তু তাকে পিছনে ফেলে যখন এগোতে হয়, দেশ এবং প্রধানমন্ত্রী যখন ভাবছেন যে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে, তারই প্রস্তুতি। কেতন আমি আসবো আপনার কাছে, আমি এর উত্তর নেব পিতনের কাছে। আপনি যে প্রশ্নের কথা বললেন, 100 বার প্রশ্ন তো বাদ দিন, উত্তর তো আমরা পেয়েছি। আমাদের তো অমিত শাহ বলে দিয়েছেন যে হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিওর, না সেটাও সেই বক্তব্য যে হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, সেটা নিয়ে অলরেডি সর্বদল বৈঠকে সেটা স্বীকারও করা হয়েছে। বেশ, আমি আসবো প্রীতম। এখানে বিতর্কের কিছুই নেই। বেশ প্রীতম, এই মুহূর্তে গোটা দেশকে এক সূত্রে বেঁধে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনে কোনো সন্দেহ নেই, এবং জলে স্থলে অন্তরিক্ষে সমস্ত জায়গায় ভারতের মহড়া চলছে। আগামীকাল মকড্রিল হবে, সমস্ত সেনাপ্রধানদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী, এবং একটা যুদ্ধ আবহ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কিন্তু তার মধ্যে আবার এই ইন্টেলিজেন্স ফেলিওরটা সামনে তুলে এনে কোথাও কি মনে হচ্ছে না রাজনীতি হচ্ছে? প্রথম কথা বলি, রাজেন্দ্র প্রসাদ বলে গেছিলেন যে ভারতবর্ষের একটা সংহতি আছে, যে সংহতি দেখা যায় না, সেটা হচ্ছে আবেগিক সংহতি। এই আবেগ আজকে প্রত্যেকটা ভারতবাসী, যারা নিজেদেরকে দেশপ্রাণ ভারতবাসী বলে মনে করে, যারা সত্যিকারের ভারতবাসী বলে মনে করে, তাদের প্রত্যেকের মধ্যেই আবেগ আছে, এবং এই আবেগই আমাদের একতার প্রতীক। কিন্তু আজকে ধরুন এই ইন্টেলিজেন্স ফেলিয়ার বলছেন, তো ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার কি জানেন? সবাই হয়তো ভুলে গেছেন, ইন্দিরা গান্ধীর অ্যাসোসিয়েশন। ভারতবর্ষের প্রিয়মতে ঢুকে ভারতবর্ষের ইন্দিরা গান্ধীকে, পিএমকে হত্যা করা দেওয়া হয়েছিল। এর থেকে বেশি বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার আছে কিছু? তো সুতরাং ইন্টেলিজেন্স ফেলিয়ার ব্যাপারটা কত বড় জিনিস, এটা আমার পাশে যিনি বসে রয়েছেন, যারা এইটা কাজ করেন, যে ইন্টেলিজেন্স কত স্তরে যেতে 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 একটা জায়গায় পৌঁছয় এবং কী হয় সেটা বলে। এবং অমিত শাহ যেদিনকে বলেছেন যে আমাদের কিছু ভুল ছিল, 100% আমরা তো চাই পুরো ভারতবর্ষকে একটা আয়রন ডোমের মতো কিছু একটা হয়ে যাক, এখানে যেন কেউ একটা গুলি কেন একটা তীর চালাতেও পারে না, তাও যেন আমরা আটকে দিতে পারি কিছু একটা মাধ্যমে। এটা তো আমরা চাই, আগামী দিনে নিশ্চয়ই হবে, টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু ধরুন আজকে এ বলছে না, খাড়গে কি বলছে, এগুলো নতুন। এই কয়েকদিন আগে, গত পরশু দিন, অজয় রায়, কে ইউপির কংগ্রেসের আপনার এক নেতা, সে রাফেলের মধ্যে লেবু লঙ্কা লাগিয়ে কৌতুক করছেন, সেটা কে করছে? পাকিস্তানে সেটা নিয়ে মিডিয়া হচ্ছে। এই ধরুন রাষ্ট্রপুঞ্জে বারবার প্রধানমন্ত্রীর কাছে হেরেছিলেন একদম। এবার শুনুন, রাষ্ট্রপুঞ্জে যে ডসিয়ার দেওয়া হয়নি, যে পাশে আমার সেনা কর্তারা বসে রয়েছে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তান ডসিয়ার দেয় ইন্ডিয়ার এগেনস্টে, সেখানে কোট করা থাকে রাহুল গান্ধীর নাম, মমতা ব্যানার্জির নাম। পাকিস্তানে মিডিয়াতে চর্চা হয়, আমরা যেরকম মিডিয়া প্যানেলিস্টরা বসেছি, ওখানে চর্চা হয়। আরে না, ওখানে তো রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অরুন্ধতী রয়, এরা আমার পাকিস্তানের সাথে আছে, তারা নাকি পাকিস্তানের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে। তো সুতরাং দেখি দাও জিহাদি শক্তিটা দেখি দাও, এই জিহাদি শক্তিটা দেখি, এইটা হচ্ছে পাকিস্তানের থট, এরা হচ্ছে পাকিস্তানের থট। এই দিস ইজ দ্য থট অফ পাকিস্তান, 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 দিস ইজ দ্য থট অফ পাকিস্তান। সবাইকে বলতে দিতে হবে, দিস ইজ দ্য থট অফ পাকিস্তান। আমি জানবো, আমি আবারও বলছি, এই সময় রাজনীতি করা আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু এই বক্তব্য তুলে ধরার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। প্রীতম বেশ আচ্ছা রাজুবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে আছে, কিন্তু গতকাল মুর্শিদাবাদ সফরে গিয়েও কিন্তু তিনি একই কথা বলেছেন, যা খাড়গে আজকে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঘুরিয়ে সেই কথাই বলেছেন, দাঙ্গা করবেন না,
দাঙ্গা যারা করেন তার আগে দেশের সুরক্ষা আপনারা রক্ষা করুন, সাধারণ মানুষের জীবন বাঁচান। তাহলে তিনি কিন্তু না, আমি বলছি না, একই জায়গায় না, আমি এটাই বলতে চাইছি, আমি এটাই বলছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিএসএফ কেও প্রশ্ন তুলেছেন এবং তিনি দেশের ইন্টেলিজেন্স নিয়েও প্রশ্ন তুলছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই মুহূর্তে কেন কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে তার পাশে থাকছে না? বেশ প্রীতম বলতে দিতে হবে কেন এক সুরে এক কথায় এখন প্রধানমন্ত্রীর সঙ্গে নেই, কেন বিতর্ক তৈরি করা হচ্ছে, কেন প্রশ্ন তোলা হচ্ছে? এই তো আমরা দেখুন, একটা জায়গায় তো আমরা ঠিক, পাকিস্তানের সন্ত্রাসবাদী দ্বারা ভারত আক্রান্ত হয়েছে, এটা কি কেউ অস্বীকার করে? নিশ্চয়ই করে না। সেই যেখানে পাকিস্তান দ্বারা ভারত যখন আক্রান্ত হয়েছে, সেটা আমাদের 140 কোটি যে মানুষ রয়েছে প্রত্যেকের স্বার্থে ঘা লেগেছে এবং আমরা দুঃখিত, ব্যথিত। আমরা পাকিস্তানকে এমন শিক্ষা দিতে চাই যাতে আগামী প্রজন্ম যাতে মনে রাখতে পারে, 7টা প্রজন্ম যেন তারা খুঁড়িয়ে এরম শিক্ষা আমরা দিতে চাই। দেখুন, আমরা এখন 1971 সালে নেই, আমরা এখন 2025 সাল। এখন সেই পরিস্থিতি যে সিনারিও ছিল, এখন তো ওই পদ্ধতিতে যুদ্ধ হয় না, এখন জিপিএস পদ্ধতি। দেখুন জিপিএস পদ্ধতি খুব ভালো তো, না এটা বেশ এখন আমরা মনে করলাম এটা তো সেনাদের কেন দেশের সীমান্ত রক্ষী আমাকে প্রশ্ন করতে দাও। দেশের সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে প্রশ্ন হচ্ছে, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ে প্রশ্ন তুলছেন, দেশের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন তুলছেন। খার্গে যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলতে চাইছেন তো। তাহলে আমাদের ইমেজ কতটা ভালো, আমাদের দেশের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এটা বলছেন এই মুহূর্তে? ঘোষিত শত্রু আজকে না, 1947। তাহলে আমাদের দেশের লোকরাই কেন সমালোচনা করবো? আমরা প্রশ্ন করা হয়েছে মুর্শিদাবাদ নিয়ে, যখন লোকাল ব্যাপার নিয়ে প্রশ্ন করা হয়েছে, নেতা হয়েছেন এখানে মাননীয় নরেন্দ্র মোদী আমাদের দেশের রাষ্ট্রনায়ক। এখানে লড়াই আন্তর্জাতিক পাকিস্তানের সাথে, সেখানে আমাদের 140 কোটি মানুষ, সেখানে সবাই একসাথে আমরা একসুরে কথা বলবো, যেখানে দেশের স্বার্থ জড়িত। কিন্তু এখানে ওই গো করো না গো করে ওই থালা বাটি বাজিয়ে আমরা তো এই স্ট্যান্ডবাজি করতে আসিনি। এখন দেখুন, যে মক ডিল করবেন 17টা আমাদের মনে হয় জেলায় যে স্পটে করা হবে, খুব ভালো কথা, ঠিক আছে। 23টা জেলা 31 জায়গায় মক ডিল হবে, খুব ভালো কথা। আমরা নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত নবান্ন থেকে কোনো ইনস্ট্রাকশন কিন্তু ডিএমদের কাছে পৌঁছায়নি, এটা একটা বড় বিষয়। আগামীকাল হওয়ার কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে নোটিফিকেশন এসে গেছে, নবান্ন থেকে এখনো কোনো ইনস্ট্রাকশন পৌঁছায়নি, এখনো পৌঁছায়নি। 140 কোটি সব জায়গায় মিনি পাকিস্তান। ববি হাকিম বলেছে, আরে যাও না, 365 করে দাও, 56 করে দাও না, কেন ডায়লগ ঘটছে এখানে? এখনো নবান্ন থেকে এখনো কোনো ইনস্ট্রাকশন ডিএমরা পায়নি। কেন এত সময় নিচ্ছে? আগামীকাল তো মকডিল হওয়ার কথা, বলতে দাও। রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী, নিশ্চয়ই তিনি যে নির্দেশগুলো দেবে, শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে 144 কোটি মানুষ সবাই, শুধু আমি তুমি ও বলে কথা না, কালকে যদি সঠিকভাবে মক ডিলটা হবে তো শুনুন, নিশ্চয়ই শুনুন, আমরা এখন ওই মক ডিলের অবস্থায় নেই। এখন যে টেকনোলজি যুদ্ধ, এখন ডাকঘর করা যুগ নয়, আমরা ইমেলের যুগ। তার জন্য এখানে সেনার লোকরা আছে, তারা ব্যাখ্যা দেবে। আমার বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, বেশ আমরা রাজনীতি করতে চাইছি না। আমরা চাই যে এই মুহূর্তে দেশের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তাতে সবাইকে পাশে থাকা উচিত। আমি এই মুহূর্তে আমার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি ফিরবো, তার আগে কেতনকে ধন্যবাদ দেবো, কেতন আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি সঙ্গে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ প্রদীপ্ত ঘোষাল। প্রদীপ্তদা, আপনাকেও স্বাগত। আমি প্রশ্ন রাখবো কৌশিকদার কাছে। কৌশিকবাবু, যে প্রশ্নটা এই মুহূর্তে রাখতে চাইছি, যে আপনি ইতিমধ্যে আলোচনা নিশ্চয়ই পার্টিসিপেট করেছেন, শুনছিলেন যে কোথাও না কোথাও ঘুরে ফিরে আমরা রাজনীতিতে ঢুকে যাচ্ছি, কিন্তু রাজনীতির বাইরেও এই মুহূর্তে দেশের একটা এমন সময় এসছে যে ভারতের জনগণ সবাই কিন্তু অপেক্ষা করছে যে কবে
এই প্রত্যাঘাত হবে। এবং জলে, স্থলে, অন্তরিক্ষে বা যা যা প্রিপারেশান, যা যা রণকৌশল, স্ট্র্যাটেজি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভারত নিয়েছে, সেই দিক থেকে যদি মনে করি যে এই আক্রমণের যে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ যেই স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক যেটা আপনাদের টেকনিক্যাল ভাষায় বলে, ভারত সত্যি কি সেই যুদ্ধের সময় বা যুদ্ধের স্থান কিছুটা কি ঠিকঠাক করে ফেলেছে? মানে রণকৌশল কি ইতিমধ্যেই হাতে তৈরি হয়ে গেছে? নাহলে এই ধরনের মক ড্রিল করার তো কোনো মানে হয় না। নিশ্চয়ই কোনো একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে এই সময়ের মধ্যে আমরা করব। যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা তো মানে এখন একটা আর্লি ইন্ডিকেটর হয়ে দাঁড়িয়েছে, এবং আমার মতে যেটা হয় যে এটা একটা ডাইনামিক রেসপন্স সিস্টেমে কাজ হবে। আগে কি হয়েছে কি হয়নি সেরকম ভাবে কিন্তু আর হবে না। বালাকোট স্ট্রাইক বলুন, সার্জিক্যাল স্ট্রাইক বলুন, সেরকম হবে না। এটা একটা মাল্টি ডাইরেকশনাল একটা পদ্ধতিতে, মাল্টি ডাইমেনশনাল একটা পদ্ধতিতে এগোনো হবে, এবং সেইভাবেই, কারণ যদি পাকিস্তানকে একটা উচিত জবাব দিতে হয় আমাদেরকে কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিয়ে এগোতে হবে। ওইভাবে নিজার রিয়াকশনে আমি একটা কাজ করে দিলাম, কালকে অ্যাটাক করে দিলাম, পরশু এই করে দিলাম, ওই হবে না। আমাদেরকে পুরো গুছিয়ে জিনিসটা করতে হবে, সো দ্যাট টেররিজম ইজ নট রিপিটেড ওয়ান্স अगेन ইন দিস কান্ট্রি। এটা খুব দরকার এটা বোঝা, যে আমাদেরকে যদি টেররিজমকে কোনোভাবেই পাকিস্তান থেকে বের করতে হয় সেই এই পদ্ধতিতেই এগোতে হবে। যেভাবে শ্রীলঙ্কা কিন্তু এলটিটি কে একদম ধ্বংস করে দিয়েছিল, একদম ধ্বংস করে, এবং তাদের কৌশিকবাবু এখানে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে ভারত এবং পাকিস্তান দুটো দেশই পারমাণবিক শক্তিধর দেশ, বলে সেখানে একটা পাল্টা রিটালিয়েটের প্রশ্নও আসছে। যদিও আমরা এই কম্পারিজন আমাদের স্ক্রিনে দেখাচ্ছি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমরাস্ত্র বা আর্টিলারিতে কে কতটা এগিয়ে এবং পিছিয়ে, তাতে ভারতবর্ষ এই মুহূর্তে অনেকটা এগিয়ে। কিন্তু যেহেতু পারমাণবিক শক্তিধর দেশ, এটাও কি একটা খুব চিন্তার জায়গা? ভারত কিভাবে সেই সেফগার্ডটা নেবে যে যদি সত্যি ধরনের যুদ্ধ লাগে কোন কোন দিক থেকে কাউন্টার অ্যাটাক বা কিভাবে এটাকে থামানো যায়, এইটাও তো মাথায় রাখতে হচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এগুলো নিশ্চয়ই রাখতে হবে, এবং সেইভাবেই প্ল্যান প্রোগ্রাম করে এগোতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যদি দরকার পড়ে আমাকে পাকিস্তানকে ডিনিউক্লিয়ারাইজ করতে হবে। যদি আমার সেরকমই হয়, যদি কথায় কথায় জল বন্ধ করে দিচ্ছি তো আমি নিউক্লিয়ার থ্রেট করে দিচ্ছি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনি যা খুশিতে নিউক্লিয়ার থ্রেট বলবেন তো মানে একটা বাঁদরের হাতে অস্ত্রা দিয়ে দেওয়ার মতো অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে জিনিসটা। তো এইটা তো এইভাবে কাজ হবে না। একটা কান্ট্রি যারা পুরোপুরি টেররিজমকে সাপোর্ট করছে, সেটা পুরো ওয়ার্ল্ড জানে, ওয়েদার দে অ্যাকসেপ্ট ইট অর নট, পুরো ওয়ার্ল্ড জানে যে এরা এইভাবে কাজ করছে। একটা ফ্যাক্টরি অফ টেররিজম। এখন সেই দেশটাকে যদি মিলিটারিকে আমাকে সাহায্য করতে হয়, আমাকে আই হ্যাভ টু টেক ভেরি স্ট্রং স্টেপস, এবং সেই স্টেপগুলো খুব ভাবনা চিন্তা করে নেওয়া হবে, এবং নিজের ডিরেকশনে কোনো কাজ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কোথায় হবে কখন হবে, যেটা মিস্টার শ্রীবাস্তব বললেন, কোথায় হবে কখন হবে এটা কিন্তু কেউ জানে না। এটা কিন্তু ন্যাশনাল প্ল্যানার্স আর মিলিটারি কমান্ডার্স ওদের মাথাতেই ঘুরপাক খাবে। বেশ 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 এর মধ্যে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা জানি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অস্থায়ী সদস্য হিসাবে পাকিস্তান প্রসঙ্গগুলো তোলার চেষ্টা করেছিল ভারতের বিপক্ষে। সেখানেও কিন্তু যথেষ্ট চাপের মধ্যে পড়ে গেছে পাকিস্তান, কারণ তারা উল্টে পাকিস্তানকে প্রশ্ন করা হয়েছে যে লস্কর তৈয়বাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কী। খুব স্বাভাবিকভাবেই এটা একটা ভারতের দিক থেকে বড় জয় বলা হয়। আমার এই মুহূর্তে প্রদীপ্তদার কাছে যাবো। প্রদীপ্তদা, যেহেতু আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন বিশেষজ্ঞ, এই বিষয় নিয়ে আপনার অনেক কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। এখন যে এই মক ড্রিলের বিষয়টা সামনে চলে আসছে, আমরা কিছুক্ষণ আগে আমাদের যারা সেনার প্রাক্তন কর্তারা রয়েছে তাদের কাছ থেকেও বক্তব্য নিচ্ছিলাম যে 70 ওয়ারের সেই স্মৃতি আমাদের আবার ফিরে আসছে। আমি আপনার কাছ থেকে এটাই জানতে চাইছি যে এই ধরনের মক ড্রিল করার অ্যাকচুয়াল পারপাসটা কী? শুধুই কি সচেতনতা করা, না মানুষের মধ্যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যে যুদ্ধ লাগলে কিভাবে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করতে হয়? ব্যাপারটা হচ্ছে প্রিপেয়ারনেস। দেশে যুদ্ধ লাগাটা একটা অনেক বড় ব্যাপার। একটা গভর্নমেন্ট তখন এনগেজড হয়ে যাবে টুয়ার্ডস দ্য ওয়ার, এবং আমাদের যারা সেনা, বিএসএফ মানে সিএপিএফ যারা আছেন, বা যারা বর্ডার সামলান, আইটিবিপি আছে, এসএসবি আছে, তারা তাদের জোনগুলোতে তারা কাজ করবে। কিন্তু পড়ে থাকছে ভারতবর্ষের তো বিশাল বাউন্ডারি। আমরা ধরুন একটা বাউন্ডারিতে রয়েছে, আমার ধরে নিচ্ছি যে যুদ্ধটা পাকিস্তানের দিকে হচ্ছে, কিন্তু চীন হচ্ছে একটা বাউন্ডারি, আমাদের বাংলাদেশ একটা বাউন্ডারি, মায়ানমার একটা বাউন্ডারি। এখানে তো প্রিপেয়ারনেস থাকতেই হবে। তার কারণ হচ্ছে এই সমস্ত সময় কোথাও যুদ্ধ এমনই একটা জিনিস, এখানে ভেতরে আমাদেরকে
কে শত্রু লুকিয়ে আছে আমরা তো জানি না। তো সুতরাং এখানে স্লিপার সেলস গুলো যদি সেই সময় তারা জেগে ওঠে, তারা নাশকতামূলক কাজ করার চেষ্টা করে, এমন কিছু ঘটনা ঘটায় যেটা একটা ডিজাস্টার ক্রিয়েট করবে একটা মানে দেশের ভেতরে, এবং সেখানে সেগুলো সব সাধারণত জনবহুল জায়গাতেই বেশি হবে, হওয়ার চান্স থাকবে। এইখানে একটা ফোর্সের প্রয়োজন আছে যারা মানুষকে গাইড করবে, প্রোটেক্ট করবে এবং সময় অনুযায়ী তারা অ্যাক্ট করবে যখন একটা পরিস্থিতি তৈরি হবে। তো তার জন্য তো মক ড্রিল ইজ আ মাস্ট। মক ড্রিল তো আমি বলবো যে প্রতি বছর হওয়া উচিত কোনো না কোনো সব শহরে। এখন যাই হোক, সিভিল ডিফেন্স একটা অর্গানাইজেশন যেটা যাদের মধ্যে একটা ট্রেনিং আছে, তাদের ফায়ার ট্রেনিং আছে, তাদের অ্যাকোয়াটিক ট্রেনিং আছে, তাদের হ্যাজার্ডাস মেটেরিয়াল হ্যান্ডলিং ট্রেনিং আছে, তাদের এরকম ধরনের বহু ট্রেনিং তারা নিয়ে থাকেন। সুতরাং তাদের কিছু দায়িত্ব এসে যাবে, পুলিশের কিছু, পুলিশ তো একটা সীমিত সংখ্যা, তাদেরকে হেল্প করবার জন্য সিভিল ডিফেন্স, তাদেরকে হেল্প করবার জন্য আমরা দেখেছি বাংলাদেশ ওয়ারের সময় মহল্লা কমিটিস, এই মহল্লা কমিটিস গুলো তাদেরকেও প্রিপেয়ার থাকতে হবে, তাদেরকে চৌকস থাকতে হবে যে কখনো কোনো কিছু যদি ডিক্লেয়ার করে, গভর্নমেন্ট বললো যে ব্ল্যাক আউট হবে, তাহলে ব্ল্যাক আউট হলে তার কি রকম সেইটা হচ্ছে কিনা, ঠিক মতন পালন হলো কিনা, বা কোনো নাশকতামূলক কাজ হলো, কোথাও কোনো কিছুতে একটা বোমা লাগানো হলো বা একটা কোনো ভিড় জায়গায় কোনো কিছু করা হলো, এই ধরনের জিনিস করা হলো, তাহলে সেখানে ম্যানেজ করবে কে, প্রোটেক্ট করবে কে, হেল্প করবে কে, কিছু ট্রেন্ড লোকের প্রয়োজন আছে। এবং আমাদের পুলিশের পক্ষে তো সম্ভব নয় যদি একটা এরকম এই পরিস্থিতির মধ্যে পুরো কাজটাই তারা করবে। সেই জন্যই সিভিল ডিফেন্স, সেই জন্যই হচ্ছে গিয়ে আমাদের ধরুন এনসিসি, ভারত স্কাউটস এন্ড গাইডস, যাদের মধ্যে কিছু কিছু করে হলেও একটা ট্রেনিং আছে, এবং এই মহল্লাগুলোকে রেডি করা, মানে এক একটা পাড়া কমিটি বা মহল্লা কমিটি রেডি করা, তাদেরকে একটা সংঘবদ্ধ করা, একটা কিছু ঘটলে তারা যেন সঙ্গে সঙ্গে সেটাকে কিভাবে ম্যানেজ করবে সেই জ্ঞানটা তাদের মধ্যে থাকতে হবে এবং সেই কাজটা তারা সেভাবে করবে। বেশ 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 শ্রীবাস্তব সাহেব, আমি জানতে চাইছি যে যেহেতু আপনি একটা বললেন পুরোটাই সারপ্রাইজিং বিষয় যে কখন কোথায় কিভাবে আঘাত হানবে ভারত, কিন্তু ভারতের যে রণকৌশল বা স্ট্র্যাটেজি এই মুহূর্তে পাকিস্তানের উপর যে জায়গায় তৈরি হয়েছে, অর্থাৎ একটা কূটনৈতিক স্ট্রাইক আমরা দেখে নিয়েছি। এর আগে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি উড়িতে 2016, 2019-এ এয়ার স্ট্রাইক দেখেছি। এবার কি মনে হয় যে অন্য কোনোভাবে, শুধু একটা তো আমরা দেখেছি যে কূটনৈতিক স্ট্রাইক হওয়ার পর মানে অনেকটা বলেছে ভাতে মারা, জল বন্ধ করে দেওয়া, বিশ্বমঞ্চে গোটা কোণঠাসা করে দেওয়া, এখন এই সামরিক অস্ত্র বা সামরিক স্ট্র্যাটেজি দিয়ে কোথাও যুদ্ধ হওয়ার আগেই পাকিস্তানকে ফেলে দেওয়া, এরকম কোনো একটা মেন্টাল গেম তৈরি হচ্ছে না? দেখুন, এটা সাইকোলজিক্যাল অপারেশন তো হয়ে থাকে, ওটা আলাদা ডোমেন আছে, ওটা আমরা বলি ইনফরমেশন ওয়ারফেয়ার। ওটা আমাদের চোখে দেখতে পারি না, কিন্তু ওর যেটা প্রহারটা যেটা আছে ওটা গভীর আছে, ওটা আমরা বলি ইনফরমেশন ওয়ারফেয়ার, যার মধ্যে সাইবার ওয়ারফেয়ার আছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আছে। ওটা তো চলছে, অলরেডি চলছে ওখানে, রাইট? ওরা নিজের ইকুইপমেন্টগুলো বর্ডারের কাছে এনেছে, আমরা জ্যামিং, কাউন্টার জ্যামিং, এতে অনেকগুলো জিনিস চলছে, ওটা লেট ইট রিমেইন ইন দ্যাট। ওরা অনেকগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে, আমরা ওদের কাউন্টার চলছে, ওটা ওর ইম্প্যাক্টটা আপনি দেখতে পারেন। কিন্তু আপনার থেকে একটা জিনিস আমি জানাতে চাই যে যুদ্ধটা হবে ওয়েস্টার্ন দিকে, কিন্তু আমরা যে মক ড্রিল করছি আমাদের পশ্চিমবঙ্গে, আসামে, এইসব জায়গায়, অরুণাচল প্রদেশে করছি কেন? বিকজ আমরা জানতে পেরেছি যে পাকিস্তান একলা নয়, পাকিস্তানের সঙ্গে আসবে এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে যেটা মৌলবাদী লোক আছে, ওরা যেটা কৌটে সাপ আছে, ওরা আমাদের যে কাঁটাতার নেই ওখান থেকে আসবে। আর আমাদের যারা বলেছেন, কত সত্য বলেছেন যে আজকে যে মুর্শিদাবাদে হয়েছে, এটা আপনাদের চারটে আমরা যে জঙ্গি এটা দেখছি, আমরা নদিয়াতে দেখলাম, আমরা ওরকমই লোক এখানে মিনিস্টার, এখানে এমএলএ, এখানে কি নাম বলি আপনার গ্রাম পঞ্চায়েতের লোক আয় পয়সা নিয়ে, ওরা সব ওখান থেকে পয়সা নিয়ে এখানে কিছু করতে পারে। তাই জন্য এই 17টা ডিস্ট্রিক্ট যেটা আমরা বলছি সেন্সিটিভ হলো, নাহলে এটা হতো না, রাইট? তো স্লিপার সেলের কথা আপনি বলতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। নাও লেটস সি কি এটা মহড়াটা হবে কি করে। আমি আপনাকে বলে দিই, এটা খুব সাকসেসফুল হবে পশ্চিমবঙ্গে। কেন হবে? কেন যে আমরা এই যে কোভিড থেকে আমরা উপরে উঠেছি,
কোভিড টাইমে দেখলেন তো আমাদের রেসপন্স কত ছিল সুন্দরভাবে, গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ হচ্ছিল ভারত। উদাহরণ। আর এই যেবার হবে বন্দর যেটা হবে, এটা মনে হয় টাইমিংটা একটা দেওয়া হয়নি, কিন্তু কালকে আপনি দেখবেন বা আজকে গভীর রাতে আপনি দেখবেন ওরা সেট অফ প্রবলেম দিয়ে দেবে কি যদি আপনি সাইরেনটা শোনেন তাহলে কি কি করতে হবে, তাহলে আপনাকে ফিজিক্যালি কি করতে হবে আর কি খবর, তার মানে সেট অফ ইনফরমেশন অন টেলিফোন নাম্বার দেওয়া হবে আপনাকে, যার মধ্যে এমার্জেন্সি নাম্বার থাকবে, আপনাকে নিজে কি করতে হবে ওর মধ্যে আপনি যদি কোনো অসুখ বিসুখ করেন জল রাখতে হবে, মেডিসিনগুলো রাখতে হবে, আর কোথায় শেল্টার নিতে হবে, এইসব জিনিসগুলো আপনাকে জানতে হবে। বিকজ একবার যদি মিসাইল ছাড়লে, যেটা আমাদের মিসাইলগুলো দু রকমের মিসাইল আছে, একটা ক্রুজ মিসাইল আছে আর একটা যা পাকিস্তানের কাছে আছে, ওর কোনো ঠিক নেই রে বাবা, ওর যদি কথা হয় কোনো জায়গা পড়বে কোনো অন্য জায়গায়, বিকজ উই নো ওদের কোনো রিলায়েবিলিটি নেই, ওরা ফুস ডিফেন্স সিস্টেম অতটা স্ট্রং নয়, স্ট্রং নয়, ওরা কোনো জায়গায় যেতে পারে, ওরা তো পাগল লোক, ওদের মধ্যে ওরকম নেই, সব চুরি করে এনেছে বা চায়না থেকে এনেছে বা নর্থ কোরিয়া থেকে এনে বানিয়েছে, কিছু জিনিস ওরা টার্কি থেকে নিয়েছে, কিছু জিনিস ওরা ইরান থেকে নিয়েছে। তো এই যে অ্যাসেম্বলিং প্রসেসের মধ্যে ওরা খুব অ্যাকুরেট, বা যা মিসাইল আমরা দেখছি ওরকম মিসাইল ওদের কাছে নাম বড় বড় দিয়ে দিয়ে গৌরী, হাতাব, শাহিন, সব বড় বড় নাম দিয়েছে, কিন্তু ওরা ফুস আছে। তাহলে তাই জন্য ওরা বলাচ্ছে যদি আমাদের কোনো জায়গায় একটা মিসাইল মিসগাইডেড মিসাইল আমাদের পড়ে যায়, যেরকম আমাদের একটা মিসাইল ওদের সিভিলিয়ান এলাকায় চলে গেল, সাধারণ মানুষের উপর আঘাত হয়ে গেল, সেই জন্য এই ড্রিলগুলো খুব জরুরি। আর ওইটা আমি আপনাকে বলে দিই, আমাদের ড্রিলগুলো খুব ভালো। এর মধ্যে আপনি কোনো কেউ বলছে মক ড্রিল উইল বি বকওয়াস ড্রিল, এরকম হবে না। আমি জানি আমাদের লোক, পশ্চিমবঙ্গের লোক যাদের ওদের আওয়াজ আছে, এটা এত ভালো মক ড্রিল হবে যে আমি পরিকল্পনা আপনি করতে পারেন। বেশ, আমাদের নজর রাখতে হবে। প্রীতম, ছোট করে শেষ করতে হবে। না দেখুন, সে তো আমাদের যারা এবেল, ভারতবর্ষের 3টে শক্তিশালী সেনা, তারা করবে, কিন্তু আমাদের যারা প্রত্যেকে ভারতীয়, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইসাই হোক, প্রত্যেকে যারা ভারতীয়, তারা এই পাকিস্তানের থিঙ্কিং, পাকিস্তানের থট প্রসেস, যে থট প্রসেসে আজকে ইয়াকুব মেনন থেকে শুরু করে বুরহান ওয়ানি, এই যে থট প্রসেস, এই থট প্রসেসটা কিন্তু আজকে এই থট প্রসেসটা প্রত্যেকটা জায়গায় আছে, যেটা উনি বললেন যে প্রত্যেকটা আমাদের বর্ডার এরিয়াতে আছে, এবং তারা ধর্ম দেখে দেখেই করে। সেরকম ধর্মান্ধ মুসলমানদেরও টার্গেট করতে হবে, দেখতে হবে তারা যেন আমাদের দেশের কোনো রকম ক্ষতি না করতে পারে, সেটা প্রত্যেকটা ভারতবর্ষকে দেখতে হবে। মানে আনসারুল্লাহ বাংলার মতন জঙ্গি একদম, তার কারণ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম তাদেরকে কে আশ্রয় দিয়েছিল, কারা স্বামী বিবেকানন্দের দেশ প্রীতম, মতো ভয়ানক অর্গানাইজেশনকে কে রাজ্যসভা দিয়েছিল, কে তোমার মিনি পাকিস্তান বলে, কে তোমার এই তোমার খাতুনকে এটা পাকিস্তানের সাথে চলছে, এই থট প্রসেস শোনো, সংবিধানকে অপমান করো না, ভারতবাসীকে বুঝতে হবে, ধর্মনিরপেক্ষতা অপমান করো না, যারা সংবিধানকে অপমান করে তারা পাকিস্তানের দালাল। বিএসএফ কে নিয়ে কথা বলবো না, আমরা আর্মিকে নিয়ে কথা বলবো না, আরে সংবিধানকে যারা অপমান করে পাকিস্তানের দালাল তারা, যারা সংবিধান বিরোধী তারা পাকিস্তানের দালাল। সময় নেই, আরে সংবিধানকে অপমান করো না, শেষ করতে হবে, সংবিধান ধর্মনিরপেক্ষতার পাঠ দেয়। বেশ বেশ দেও বল, ছোট করে উত্তর নেব। এত অভিযোগ আসছে আজকে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন। দেখুন, আমরা স্বামী জিহাদি, এরা জিহাদি, প্রীতম বলতে দিতে হবে, প্রীতম সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই। আজকে সংবিধানকে যারা মান্যতা দেয় না তারা পাকিস্তানের দালাল। মুর্শিদাবাদের ঘটনা, গতবারের ঘটনা কিন্তু আবার প্রমাণ করছে। বেশ 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 ছোট্ট করে শেষ করবো। প্রীতম 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 বেশ 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 বলতে সময় দিতে হবে, ঝগড়া করলে হবে না, ঝগড়া করলে হবে না প্রীতম, ঝগড়া করলে হবে না প্রীতম। বেশ ছোট শেষ করতে হবে, দেবব্রত শেষ করতে হবে। আজকে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে বেশ 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 শেষ করতে হবে, শেষ করতে হবে। বেশ প্রীতম প্রীতম বেশ 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 আমি এটা বলি যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আগামীকাল স্বরাষ্ট্র সচিবের দেওয়া যে নির্দেশনামা ঠিকঠাক ভাবে পালন হবে? আমাদের নজর সেদিকে থাকতে হবে, যাই না বলবেন যে হ্যাঁ হবে, কিন্তু শ্রীবাস্তব সাহেব যেটা বললেন, প্রদীপ্তবাবু যেটা বললেন, কৌশিকবাবু যেটা বললেন, আমরা কিন্তু সেদিকেই তাকিয়ে আছি। গোটা দেশ কিন্তু একটা সূত্রে বেঁধে গেছে, যুদ্ধর আবহ তৈরি হয়ে গেছে, শুধুমাত্র মাঠে বল পড়ার অপেক্ষা। তার আগে কিন্তু প্রস্তুতি, রণকৌশল সমস্ত দিক থেকে ভালো সেরে ফেলেছে। এখন এই মেন্টাল গেম যেটা বারবার বলা হচ্ছে, পেশেন্স গেম এবং ইনফরমেশন ওয়ারফেয়ার, এটা কিভাবে পাকিস্তান কতটা নিতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। আমরাও চাই যে ভারত যেন যোগ্য জবাব পাকিস্তানকে দেয়, কারণ এই 26টা তরতাজা প্রাণ ভারতের যে চলে গেছে এবং জঙ্গি হামলার যারা সবথেকে বড় মদতপুষ্ট সেই পাকিস্তান আজকে কিন্তু নিজেদের দেশেই নিজে চাপে পড়ে গেছে। বালুচিস্তানকে সামলাতে পারছে না,
পাখতুয়ানকে সামলাতে পারছে না, গোটা বিশ্বমঞ্চে চাপের মধ্যে আছে, এই মুহূর্তে কিভাবে সামলাবেন সেদিকে আমাদের রাখতে হবে। বেশ বেশ, আমাদের সময় একদম শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে। সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম, এনি টাইম, আল্লাহ।